আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নবম-দশম শ্রেণীর রসায়ন বইয়ের প্রথম অধ্যায় রসায়নের ধারণা থেকে কি ধরনের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে সেই ব্যাপারে। আজকে আমরা আলোচনা করব ওই অধ্যায়েরই কি ধরনের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হতে পারে সেই ব্যাপারে। আমরা যদি ওই অধ্যায়টাকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে সেখান থেকে যেই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হতে পারে সেইগুলো হচ্ছে, একটা হতে পারে রসায়ন পাঠের গুরুত্বের উপর ভিত্তি করে, আরেকটা প্রশ্ন আসতে পারে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এর গঠন এবং এর ক্ষতিকর দিক কী সেই ব্যাপারগুলো নিয়ে। আরও একটা প্রশ্ন হতে পারে রসায়নের সাথে অন্যান্য শাখার কি সম্পর্ক সেই ব্যাপারে। আমরা প্রথম ক্লাসে রসায়নের সাথে অন্যান্য শাখার সম্পর্ক কি হতে পারে সেই ব্যাপারে বলেছিলাম। এরপরে যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত ঔষধ সেবন আমাদের কি ক্ষতি করে থাকে, এবং আরও প্রশ্ন হতে পারে অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহারের অপকারিতা কি ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্নগুলোই মূলত পেয়ে থাকব। এখন আমরা আলোচনা শুরু করি প্রথম প্রশ্নটি নিয়ে, যে যদি প্রশ্ন এমন হয় যে রসায়ন পাঠের গুরুত্ব বিশ্লেষণ করো, সেক্ষেত্রে আমরা কি লিখব। আমরা সেক্ষেত্রে প্রথমেই রসায়ন কি সেটার সংজ্ঞা দিয়ে নিব এবং রসায়নের সাথে অন্যান্য শাখার সম্পর্কটি খুবই সামান্য কয়েকটি কথার মাধ্যমে আমরা লেখার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা রসায়ন পাঠের গুরুত্বটাকে এভাবে বিশ্লেষণ করতে পারি। আমরা যদি বলি নাম্বার 1, সেটা হচ্ছে সার তৈরিতে আমরা আরও একটা হেডিং দিতে পারি, সেটা হচ্ছে পোশাক তৈরিতে আমরা যদি আরও একটি হেডিং দিই, সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণে আমরা আরও কয়েকটি হেডিং দিতে পারি, যেমন যানবাহন তৈরিতে পরিবেশ সংরক্ষণে। এখন কথা হচ্ছে, আমরা প্রশ্ন করেছিলাম যে রসায়ন পাঠের গুরুত্ব বিশ্লেষণ করো। তখন আমরা বলবো যে আমরা যদি সার তৈরি করি তাহলে সেখানে দেখব যে রসায়নের অবদান রয়েছে। কিভাবে সার তৈরির সময় প্রয়োজন হয়ে থাকে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস এইগুলো হচ্ছে সার তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি সার তৈরি করতে যাই এবং সেক্ষেত্রে যদি আমরা রসায়ন সম্পর্কে জ্ঞান না রাখি তাহলে আমরা সার তৈরি করতে পারবো না। সুতরাং সার তৈরির ক্ষেত্রে রসায়ন পাঠের গুরুত্ব রয়েছে। এরপরে আমরা একইভাবে যদি দেখি পোশাক তৈরির ক্ষেত্রে, তাহলে আমরা দেখব আমাদের পোশাক রাঙানোর জন্য কি ব্যবহার করা হচ্ছে। আমরা রং ব্যবহার করছি। এই যে রং, এটা কি রসায়নের একটা অংশ। তার মানে কি পোশাক তৈরির ক্ষেত্রেও আমাদের রসায়ন পাঠের প্রয়োজন হচ্ছে। আবার আমরা যদি দেখি খাদ্য সংরক্ষণে, আমরা প্রিজারভেটিভস নিয়ে কথা বলছিলাম। প্রিজারভেটিভস দুই ধরনের, একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস আর একটা হচ্ছে সেকেন্ডারি বা রাসায়নিক প্রিজারভেটিভস। তো রসায়ন পাঠের গুরুত্ব খাদ্য সংরক্ষণের ক্ষেত্রেও আছে, কারণ প্রিজারভেটিভসের মাধ্যমেই আমরা খাদ্য সংরক্ষণ করছি, এবং প্রিজারভেটিভসও যেহেতু রসায়নেরই একটা অংশ, সুতরাং খাদ্য সংরক্ষণে রসায়ন পাঠের গুরুত্ব রয়েছে। এরপরে আমরা যদি দেখি যানবাহন তৈরির সময় যে সকল আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সেগুলো যে কাঁচামাল থাকে, এক কথায় যানবাহন তৈরির কাঁচামাল মূলত রসায়ন বিজ্ঞানের যে ধারণা সেখান থেকেই মূলত তৈরি করা হয়। তাহলে যানবাহন তৈরিতে রসায়ন পাঠের গুরুত্ব রয়েছে। এবং লাস্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণে রসায়ন পাঠের গুরুত্ব কি। আমরা এক কথায় বলি, আমাদের পরিবেশে মশামাছি আছে না, এই সকল মশামাছি এইগুলোকে নিধন করার জন্য আমরা অ্যারোসল ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের কয়েল ব্যবহার করে থাকি। কয়েল, অ্যারোসল সব কিছু মূলত রসায়নের জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা হয়ে থাকে। তার মানে পরিবেশ সংরক্ষণের জন্যও আমাদের কি রসায়ন পাঠের প্রয়োজন আছে। তাহলে আমরা যদি এইভাবে প্রশ্নের আনসারটা লিখি তাহলে আমার মনে হয় আনসারটা হয়ে যাবে। এখন 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এর গঠন, অর্থাৎ এটা এবং এটা কিভাবে সৃষ্টি হয়। আমরা যদি এটুকু মুছে দেই এবং আমরা যদি লিখি যে কিভাবে সৃষ্টি হচ্ছে, মূলত কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় হচ্ছে জ্বালানির দহনের ফলে। তাহলে আমরা যদি লিখি জ্বালানি
জ্বালানি দহন হবে কিভাবে? অক্সিজেনের মাধ্যমে দহন করতে হবে। তাহলে জ্বালানির দহনের ফলে মূলত উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, আমরা 2 নাম্বার আরও একটা দিতে পারি। সেক্ষেত্রেও জ্বালানি এটা অক্সিজেনের সাহায্যে দহন হবে এবং উৎপন্ন করছে কার্বন মনোক্সাইড। আমরা যদি 2 নম্বর প্রশ্নটা মুছে দেই, 3 নাম্বার যদি আমরা লিখি জ্বালানি এটা অক্সিজেনের সাহায্যে দহন হচ্ছে, জ্বালানির দহন হচ্ছে অক্সিজেনের সাহায্যে এবং উৎপন্ন করছে কার্বন কণা। এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, 3টা ক্ষেত্রেই মূলত জ্বালানির দহন হচ্ছে। একবার উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একবার উৎপন্ন হলো কার্বন মনোক্সাইড, আর একবার কার্বন কণা। কেন? প্রশ্নটার উত্তর হচ্ছে, যখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে তখন এই জ্বালানির দহনটা হয়েছে সম্পূর্ণ। যখনই জ্বালানির সম্পূর্ণ দহন হয় তখন উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। দ্বিতীয় ক্ষেত্রে দেখছি যে জ্বালানির দহন হয়েছে আংশিক। যখনই জ্বালানির দহন আংশিক হবে তখন উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড। একইভাবে জ্বালানির আংশিক দহনের ফলে কার্বন কণা উৎপন্ন হয়। তো এই ছিল হচ্ছে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের গঠন বলতে গেলে এগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে বা এগুলো উৎপন্ন কিভাবে হচ্ছে। এরপর কথা হচ্ছে যে কার্বন কণা, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর দিক আসলে কি কি। আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং কার্বনের ক্ষতিকর দিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর ক্ষতিকর দিক কি? 1 নাম্বার যদি আমরা বলি সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটাকে আমরা আরও সহজ ভাষায় বলতে পারি জলবায়ুর পরিবর্তন। এই যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এইগুলো আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর সৃষ্টি করছে। এর ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যার কারণে শীতের সময়ে শীত পড়ছে না, তারপরে বৃষ্টির সময়ে বর্ষা বা বৃষ্টি হচ্ছে না, আবার কখনো কখনো গরমের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে, অর্থাৎ ঋতুর যে পরিবর্তন সেটা স্বাভাবিক হচ্ছে না। আবার কার্বন মনোক্সাইডকে আমরা গত ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে নীরব ঘাতক, অর্থাৎ কার্বন মনোক্সাইড আমাদের শরীরে প্রবেশ করে কার্বক্সি হিমোগ্লোবিন সৃষ্টি করছে এবং সেটা আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এই কার্বন কণা হাড়ির তলায় কালির সৃষ্টি করে। এই যে ব্যাপারগুলো, আবার এই কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এইগুলোর কারণে আমি যেটা বললাম যে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ অনাবৃষ্টি হচ্ছে। অর্থাৎ খরা দেখা দিচ্ছে। এই কারণগুলোই হচ্ছে কার্বন কণা, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর দিক। কথাগুলোকে যদি গুছিয়ে লেখা হয় তাহলে আমার মনে হয় আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরও দিতে পারছি। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নটা একটু দেখব। সেখানে আসলে আমাদেরকে কি লিখতে বলছে বা কি চেয়েছে সেটা হচ্ছে 3 নম্বরে বলছে রসায়নের সাথে অন্যান্য শাখার সম্পর্ক কি। ইতিমধ্যেই অন্যান্য ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলেছি, তারপরেও আমাদের সুবিধার্থে আমরা আরও একবার যদি বলি সেটা হচ্ছে রসায়ন। আমরা যদি লিখি এখানে তাহলে দেখব রসায়নের সাথে সম্পর্ক আছে গণিত। কিভাবে গণিতের সাথে রসায়নের সম্পর্ক আছে? কোয়ান্টাম মেকানিক্স। এখন আমরা যখন জ্ঞানমূলক প্রশ্ন পড়ছিলাম তখন আমরা কোয়ান্টাম মেকানিক্সের সংজ্ঞা দিয়েছিলাম যে গণিতের যে শাখায় হিসাব নিকাশের মাধ্যমে পরমাণুর গঠন বর্ণনা করা হয় সেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স। এটা গণিতের একটা অংশ। এবং রসায়ন পরমাণু। এই যে আমরা পরমাণুর গঠন ব্যাখ্যা করছি গণিতের সাহায্যে, তাহলে রসায়নের সাথে গণিতের একটা সম্পর্ক আছে। তারপর আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষণ যখন পড়ি তখন আমরা বলেছিলাম এটা হচ্ছে জীববিজ্ঞানের একটা অংশ এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপন্ন হচ্ছে। খাদ্যের সংকেতটা লিখেছিলাম আমরা C6H12O6। এই যে খাদ্য উৎপন্ন করলো এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করছে। তাহলে রসায়নের সাথে জীববিজ্ঞানের একটা সম্পর্ক আছে। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখব রসায়নের সাথে অন্যান্য অনেকগুলো শাখার একটা সম্পর্ক আছে।
আমরা যদি সামান্য একটু বই থেকে এই রসায়নের সাথে অন্যান্য শাখার সম্পর্কটা দেখে নিই, তাহলে আমার মনে হয় এই প্রশ্নটা নিয়েও আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অতিরিক্ত ঔষধ সেবনের অপকারিতা, এবং পরবর্তীতে প্রশ্ন আছে হচ্ছে অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহারের অপকারিতা। দুইটা ক্ষেত্রেই আমরা শব্দ লিখেছি অতিরিক্ত, তার মানে হচ্ছে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু ব্যবহার না করে তার চাইতে মাত্রাটা বাড়িয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আমরা যদি ঔষধ সেবনের ব্যাপারটি নিয়ে একটু কথা বলি, তাহলে দেখব যে ডক্টর আপনাকে বলেছে যে মনে করেন আপনার জ্বর হয়েছে, এই কারণে ডক্টর আপনাকে বলেছে আপনি সকাল, দুপুর এবং রাতে আপনি ঔষধ খাবেন একটি করে, অর্থাৎ মনে করেন আপনাকে খেতে দিয়েছে নাপা, বলেছে একটি করে খেতে, আপনি সেটা করলেন কি যে একটি করে না খেয়ে সকালে খেলেন 5টি, দুপুরে খেলেন 10টি, রাতে খেলেন 15টি, এইভাবে যে তাড়াতাড়ি আপনার যে অসুখটা হয়েছে বা জ্বরটা হয়েছে সেটা সেরে যাবে। কিন্তু যদি আপনি এই কাজটি করেন তাহলে কি অসুখ সারবে না অসুখটা আরও বেড়ে যাবে? স্বভাবতই অসুখটি না সেরে সেটা আরও বেড়ে যাবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। কারণ আপনাকে খেতে হতো সকালে 1টি, দুপুরে 1টি, রাতে 1টি, কিন্তু আপনি সেটা না করে সকালে 5টি, দুপুরে 10টি, রাতে 15টি খেয়েছেন, এইভাবে যে আপনি দ্রুত সুস্থ হবেন। সেক্ষেত্রে আপনি দ্রুত সুস্থ তো হলেনই না, বরং আপনার অসুস্থতার পরিমাণটা আরও বেড়ে গেল। এই কারণে অতিরিক্ত ঔষধ সেবনটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। তো যদি কখনো প্রশ্নটা আসে যে অতিরিক্ত ঔষধ সেবনের অপকারিতা ব্যাখ্যা করো, তাহলে এই বিষয়টা আমার মনে হয় খুব সুন্দরভাবে আপনারা গুছিয়ে লিখতে পারবেন। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহারের অপকারিতা কী? আমরা জানি সার এবং কীটনাশক মূলত আমাদের যেই ফসলের ক্ষেত থাকে সেখানে আমরা ব্যবহার করি। তাহলে যখনই আমরা সার এবং কীটনাশক ব্যবহার করি, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা যদি সারের পরিমাণ অনেক বেশি এবং কীটনাশকের পরিমাণ অনেক বেশি দিই তাহলে ফসল উৎপাদনটা বেড়ে যাবে। কিন্তু ব্যাপারটা আসলে তা না, বরং সার এবং কীটনাশক আমাদেরকে পরিমিতভাবে ব্যবহার করা উচিত। এখন সাপোজ আপনি যদি সার এবং কীটনাশক অতিরিক্ত ব্যবহার করেন তাহলে সেটা কি হবে? এই যে আপনি সার এবং কীটনাশক ব্যবহার করলেন ফসলে, তখন এই ফসলটা আস্তে আস্তে কি হয়ে যাবে? ফসলটা আস্তে আস্তে টক্সিক হয়ে যাবে। অর্থাৎ এই যে মনে করেন আপনি ফসল উৎপন্ন করলেন হচ্ছে বেগুন, তারপরে উৎপন্ন করলেন হচ্ছে গাজর, আপনি ধরে নিলাম বেগুন উৎপন্ন করলেন, বেগুনে প্রচুর পরিমাণে সার এবং কীটনাশক দিলেন ফলন বেশি হওয়ার জন্য এবং পোকাকে রোধ করার জন্য। আপাতদৃষ্টিতে আপনি পোকা রোধ করতে পারলেও এই বেগুনটা টক্সিক হয়ে যায় এবং এটা খেলে এখান থেকে যে পরিমাণ পুষ্টি উপাদান পাওয়ার কথা ছিল সেই পরিমাণ পুষ্টি উপাদান পাওয়া যায় না। এটা একটা কারণ, অর্থাৎ ফসলের যে পুষ্টিগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায়। আবার এই যে ফসলে আপনি অতিরিক্ত কীটনাশক এবং সার ব্যবহার করলেন, এগুলো মূলত কি হয়? বৃষ্টির পানিতে ধুয়ে যায়, বৃষ্টির পানিতে ধুয়ে যাবে এবং যখন সেটা ধুয়ে যাবে তখন সেটা কি গড়িয়ে নদী নালা এবং খাল বিলে পড়বে। খাল বিলে পড়বে যখনই এই মানে কীটনাশক এবং সার বৃষ্টির পানিতে ধুয়ে নদী নালা এবং খাল বিলে পড়বে, তখনই এই নদী নালা এবং খাল বিলের পানি কি হয়ে যাবে? দূষিত হবে। আর যখন এই নদী নালা এবং খাল বিলের পানি দূষিত হবে তখন নদী নালা এবং খাল বিলের যে মাছ থাকে বা অন্যান্য প্রাণী উদ্ভিদ থাকে সেগুলোর জন্য কি হবে? বসবাস করা সেখানে কষ্টদায়ক হবে। মাছ আর মাছের যেহেতু এই সার এবং কীটনাশক নদী নালার পানিকে দূষিত করছে, তখন সেখানে স্বভাবতই অক্সিজেনের পরিমাণ কমে যাবে। যখনই সেখানে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে তখন কি মাছ আর তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা চালু রাখতে পারবে না। ফলশ্রুতিতে মাছের জীবন ধারণ সেখানে কষ্টসাধ্য হবে এবং অনেক সময় মাছগুলো মারাও যেতে পারে। এখন যদি সেখানে মাছ চাষ করা হয় তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। তো এই হচ্ছে ব্যাপার। আপনি যদি সার এবং কীটনাশক মাত্রাতিরিক্ত ব্যবহার করেন তাহলে সেগুলো আমাদের যে পরিবেশ সেই পরিবেশটাকে ক্ষতিগ্রস্ত করবে এবং অনেক সময় মাটির গুণাগুণটাও নষ্ট করে দিতে পারে। ফলে আপনি যে ফসল উৎপাদন করছেন সেই ফসল উৎপাদনটাও বাধাগ্রস্ত হতে পারে, যার কারণে অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহার আমাদের জন্য উপকারী না হয়ে অপকারী হতে পারে। এই ছিল আমাদের রসায়নের ধারণা নবম দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের
উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক যে প্রশ্নগুলো সেগুলো।